আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। টেলিকম খাতের নতুন নীতিমালার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে তাড়াহুড়ো করে এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন সমীচীন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা দেবে অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। লাইসেন্সিং রিফর্ম পলিসি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রস্তাবিত নীতিমালা গ্রাহক বান্ধব নয়, এতে সুবিধা পাবে বড় কোম্পানি। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। পরে গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইল। সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডক্টর মঈন খান। বৈঠক শেষে আমির খসরু জানান, দেশের গণতন্ত্র উত্তরণে পাশে থাকবে অস্ট্রেলিয়া। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে, এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। রংপুরে ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কোনো নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ নেই। এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে, তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান রচিত না হলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তরবঙ্গের নীলফামারী ও পঞ্চগড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুশ ইন আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার তৃতীয় দিনে প্রথমে নীলফামারীর সৈয়দপুরে যান দলটির নেতাকর্মীরা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে। পরে নীলফামারী শহরে পথসভায় দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসরদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান রচিত না হলে নির্বাচনে যাবে না তারা। এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। মৌলিক সংস্কার হইতে হবে, রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে, যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সবশেষ উত্তরের আরেক জেলা পঞ্চগড়ের চৌরাঙ্গি মোড়ে পথসভায় দেয়া আরেক বক্তব্যে নাহিদ বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যাকাণ্ড আর পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড এই 50 বছরের কোন সরকার বন্ধ করতে পারে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান। পথযাত্রায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল হামিদ, আরটিভি। নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে সেনাবাহিনী প্রস্তুত। দুপুরে বনানীতে সেনা সদরে সংবাদ সম্মেলনে একথা জানান মিলিটারি অপারেশনের কর্নেল শফিকুল ইসলাম। এ সময় গত কয়েক সপ্তাহের কার্যক্রম তুলে ধরেন তিনি। জানান, গত 2 সপ্তাহে 26টি অবৈধ অস্ত্র ও
100 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এই বাহিনী। এছাড়া 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4 শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানান শফিকুল ইসলাম। বলেন, শুধু গত 2 সপ্তাহে চট্টগ্রাম থেকে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও 23 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি, তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। আসামিকে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের 100 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দিনভর আলোচনা শেষে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংবিধানের 100 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের 2টি বিভাগ এবং এর কেন্দ্র হবে ঢাকায় এমন ব্যবস্থার পরিবর্তন চায় রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সবাই একমত হয়েছে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ হবে বিভাগীয় শহরে। আর 49 অনুচ্ছেদে আসামিকে ক্ষমা প্রদর্শনের এখতিয়ার বাধাহীনভাবে রাষ্ট্রপতির কাছে না রেখে আইন দ্বারা নিয়ন্ত্রিত করার পক্ষেও একমত হয়েছে সবাই। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। এজন্য সুস্পষ্টভাবে সংবিধানের 100 অনুচ্ছেদে পরিবর্তন করার প্রয়োজন হবে। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ বিভাগীয় শহরে স্থাপিত হলে বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে বলে মনে করে রাজনৈতিক দলগুলো। তবে এর সুফল পেতে ফ্যাসিস্ট মুক্ত বিচার বিভাগ প্রয়োজন বলে মনে করেন তারা। যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফ্যাসিস্টদের দোসররা না থাকে। 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100 অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। সংবিধানের 49 অনুচ্ছেদের অনেক অপব্যবহার বিগত সময়ে হয়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলো বলছে এর মাধ্যমে অপরাধকে উৎসাহ দেওয়া হয়েছে। তাই আইনি কাঠামোর মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে সবাই একমত হয়েছেন। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন। এই বিষয়ের সঙ্গে আজকে ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। 2টি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছে ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে হেলায় ফেলে দেয়া না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি খান আলামিন, RTV, ঢাকা। সরকারি কর্মচারীদের তদন্ত সাপেক্ষে শাস্তির বিধান রেখে অধ্যাদেশ সংশোধন প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত সংশোধনে নারী কর্মচারীদের বিষয়টিও গুরুত্ব দিয়ে নারী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কমিটিতে একজন নারী কর্মকর্তা রাখার বিধানও রাখা হয়েছে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করেন। মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগে 8 জনকে আসামি করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি এখনও পলাতক। চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান প্রসিকিউটর।
আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশের বিভাগীয় তদন্ত হওয়ার আগেই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা হয়েছে। এর আগে সকালে শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন এই কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে, অতটুকু আমার সাবমিশন ছিল। এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, SMG ব্যবহার করা হয়েছে। আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্তর ওখানে গুলি করা হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। 3 জুলাই 2024 আন্দোলন ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে স্লোগানে ফেটে পড়ে ছাত্র সমাজ। সেদিনের কিছু কথা জানাচ্ছেন জাহিদ রহমান। দিনের শুরুতেই রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে স্লোগান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেন তারা। মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এমন আরও নানা স্লোগানে 3 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয় তাঁতিবাজার মোড়ে। এদিন কোটা বাতিলের দাবিতে 3য় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে। কাফন পরে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময়ে সরকার মেনে নেওয়ার আগেই যে ক্ষতিটা করছিল, এই ক্ষতির কারণে আসলে পরবর্তীতে সরকার পতন হয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু আমাদের যে ছাত্র সমাজ তার কাছে কিন্তু আসলে কেউই টিকতে পারেনি। আপনি এটা ফ্যাসিস্ট সরকার বলেন আর যাই বলেন, কেউ কিন্তু আসলে টিকতে পারেনি, কারণ তরুণদের শক্তি কিন্তু অন্যরকম। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, RTV। দেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ফোন ও পর্নোগ্রাফি। সচিবালয় সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নারী ও শিশু মন্ত্রণালয়ে 2,81,485টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। নির্যাতনের ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে কুইক রেসপন্স টিম যাবে। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক, আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। এগুলোর ব্যাপারে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সারা পৃথিবী যদি করতে পারে, আমার দেশ কেন করতে পারে না?
যুক্তরাষ্ট্র সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাথে টালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। তিনি আরও বলেন, 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে। কুমিল্লার মুরাদনগরে মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত হয়েছে একই পরিবারের 3 জন। এদিকে বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের 2 সদস্য নিহত হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার বিকেলে রুবির মেয়ের জামাতা মনির হোসেন স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের মুঠোফোন ছিনতাই করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞেস করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে জনপ্রতিনিধিদের উপর হামলা চালালে স্থানীয়দের পাল্টা হামলায় নিহত হন রুবি আক্তার, ছেলে রাসেল, মেয়ে জোনাকি সহ একই পরিবারের 3 জন। গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক সদস্য তামান্না আক্তার। দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার কথা বলছে স্থানীয় অনেকেই। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা সহ একাধিক মামলা। মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমাদের আছে, আমার ধরো 40টা আছে, আর মামলার অভাব নাই। এই জন্য 14 গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া এটা শেষ করে দেব। প্রায় 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনে করেন ধ্বংস করে দিতেছে। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে ব্যবস্থা। অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ 2 কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্য নিহত হয়েছে। অভিযানে এখন পর্যন্ত 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ISPR। নাটোরের আলাইপুরে একটি ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াসিন হোসেন নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে সহকর্মীদের সাথে একটি কারখানায় কাজে আসে শিশুটি। সকালে স্থানীয়রা বারান্দায় ইয়াসিনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানায়। এছাড়াও হবিগঞ্জে SSC পরীক্ষার্থী জনি দাস নামে একজন ও যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সাকিব আল হাসান, RTV। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার 4 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক সুমন, রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিকের রিমান্ড মঞ্জুর করেন। তারা সবাই মুরাদনগর উপজেলার 5 কিত্তার বাসিন্দা। এর আগে গত 26 জুন উপজেলার 5 কিত্তা গ্রামের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। শনিবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মামলা করেন ভুক্তভোগী নারী। এদিকে ধর্ষণের মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি নাইট ক্লাবের সামনে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারা গেছে 4 জন, আহত হয়েছে আরও 14 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তথ্যটি নিশ্চিত করেছে শিকাগো পুলিশ বিভাগ। দেশটির স্থানীয় সময় রাত 11টায় আর্টিস্ট রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের লক্ষ্য করে একটি চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ ঘটনায় 3 জন জড়িত ছিল বলে জানিয়েছে শিকাগো পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হয়েছে অন্তত 43 জন। দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5 জন। এ ঘটনার পর উদ্ধার করা হয়েছে 23 জন যাত্রীকে। ফেরিটিতে মোট 65 যাত্রী ছিল বলে জানিয়েছে দেশটির প্রশাসন। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। বুধবার রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে বালির গিনিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে ফেরি KMP তুনু প্রত্যমা জয়া। যাত্রা শুরুর আধা ঘন্টা পরেই ডুবে যায় ফেরিটি। ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায় ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু ও 22টি যানবাহন ছিল। নিখোঁজদের তথ্য অনুসন্ধান চলছে, তবে তীব্র স্রোত ও বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। জীবিতদের অনেককেই ঢেউয়ের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর অচেতন অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও সমুদ্রের ঢেউয়ের উচ্চতা উদ্ধার কাজকে কঠিন করে তুলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। Dievakuasi dari kedalaman 600 meter menuju ke LKP. ইন্দোনেশিয়া 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি বিশাল দ্বীপ রাষ্ট্র। এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ফেরি চলাচলই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে গেল কয়েক বছর ধরে প্রায়ই দেশটিতে ঘটছে নৌ দুর্ঘটনা। সামদানি প্রত্যয়, RTV। খেলার খবর। ইতিহাস গড়ে এশিয়ান কাপে ওঠার পরেও তৃপ্ত নয় বাংলাদেশ নারী ফুটবল দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয়ের পরেই কেবল মূল পর্বে ওঠার উদযাপন করতে চায় নারীরা। এদিকে মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফের চাওয়া শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়। আরও জানাচ্ছেন নাজমু সাকিব। যেভাবে হচ্ছে মেয়েদেরকে বিদ্রোহ করে করা কোচের অধীনে কিছু ফুটবলারে খেলতে না চাওয়ার কারণে থমকে যেতে বসেছিল বাংলাদেশের নারী ফুটবল। তবে বাফুফের শক্ত অবস্থানে বাদ পড়তে হয় সে বিদ্রোহের কুশলবদের। তাতে জয় হয় ফুটবলের, জয় হয় বাংলাদেশের। আর তাই তো প্রথমবারের মতো এশিয়ান কাপে ঋতুবর্ণা আফিদারা। তবে মূল আসর নিশ্চিত করেই তৃপ্তির ঢেকুর তুলতে চায় না পিটার বাটলারের অধীনে বদলে যাওয়া মেয়েরা। নিয়ম রক্ষার শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে শতভাগ সাফল্য নিয়ে দেশে ফিরতে চায় তারা। আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। প্রথম দুই ম্যাচে দুই শক্তিশালী প্রতিপক্ষের জালে মোট 9 বার বল জড়ায় তোহরা শামসুন নাহাররা। শেষ ম্যাচের প্রতিপক্ষ সেখানে তুলনামূলক দুর্বল তুর্কমেনিস্তান। আর তাই এই ম্যাচে আরো বেশি গোল দেখতে চান নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি। কালকে আমি মেয়েদেরকে বলেছিলাম ফোনে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুর্কমেনিস্তানের সাথে তোমরা জাস্ট নর্মাল খেলো না, তোমরা এমনভাবে খেলো যেন তোমরা অনেক বেশি গোল দিতে পারো। আগামী 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাজমু সাকিব, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।